হ্যাঁ, তাহলে শেষমেশ তোর বাড়িতে যাওয়া হচ্ছে। বল, কতদিন ধরে তোর গ্রাম দেখার ইচ্ছে? কি রে, ওরকম চুপ করে আছিস কেন? কিছু বল। একটু চিন্তায় আছি রে। কিসের চিন্তা? না, অনেকটাই দেরি হয়ে গেল কি না, এদিকে বেলাও পড়ে আসলো, যেতে যেতে আরো অনেক সময় লাগবে। তোর মাত্র তো 6টা বাজে। তুই জানিস না, আমাদের গ্রামে কিছু আলাদা ব্যাপার রয়েছে। আমরা কেউই ঘর ছেড়ে গ্রামের রাস্তায় হাঁটাচলা করি না রাতের বেলা। রাতের অন্ধকারে অনেক রকমের ভয় লুকিয়ে রয়েছে। বিরাজ হেসে উঠে বলল, তুই না আমাদের কলেজের জুডো চ্যাম্পিয়ন? সে জুডো চ্যাম্পিয়ন ভূতের ভয় পায়? দাঁড়া, বলে দিচ্ছি সবাইকে। চুপ করে বসে রইলাম। বিরাজকে আর কিছুই বললাম না। ওরই বা দোষ কি? আমাদের গ্রামের লোকজন জানে বটগাছের কাহিনী। বছরের পর বছর ধরে সেটা আমাদের একটা গুপ্ত রহস্য হিসেবে গ্রামের লোকজনদের মধ্যে লুকিয়ে রয়েছে। গ্রামের মাঝখানে রয়েছে একটা বিশাল বটগাছ। সেই বটগাছের আশেপাশে সন্ধ্যাবেলায় যে গিয়েছে কেউ ফেরত আসেনি আজ অবধি। ছোটবেলা থেকে দেখে যাচ্ছি। সেই ছোট্টবেলায় একটা গরু হারিয়ে গিয়েছিল আমাদের। দাদু খুঁজতে গিয়ে বাজ পড়ে সেই বটগাছের নিচেই মারা গিয়েছিলেন। কিন্তু দাদু একা ছিলেন না। আজ অবধি গ্রামের এমন কোনো পরিবার নেই যারা নিজের আপনজনকে সেই বটগাছের কবল থেকে রক্ষা করতে পেরেছে। যাই হোক, বিরাজ আমার কলেজের বন্ধু। অনেকদিন ধরেই বলছিল আমাদের গ্রামে আসবে, তাই এবারের ছুটিতে ওকে সাথে করে নিয়ে এলাম। ও আমার সব থেকে কাছের বন্ধু। ওর অনুরোধটা আর ফেলতে পারিনি। যদিও এখনো তেমন দেরি হয়নি, বটগাছের সামনের রাস্তাটা কোনো রকমে পার করে ফেলবো বলে আশা রাখছি। বেশ কিছুক্ষণ চলতে চলতে আমরা বটগাছের সামনে চলে এলাম। বিরাজকে রাস্তায় আসতে আসতে বটগাছের গল্পটা একটু একটু শোনাচ্ছিলাম। তাই গাছের সামনে এসে মাঝপথে থমকে দাঁড়িয়ে গাছের দিকে হাঁ করে তাকিয়ে রইল বিরাজ। বললাম, চল না ভাই, তোকে না বললাম এই রাস্তাটুকু একটু তাড়াতাড়ি যেতে হবে। চল চল। এই সে বট গাছ, দেখে তো একটু ভয়ঙ্কর মনে হচ্ছে না? আহ, মস্করা করিস না বিরাজ, চল তাড়াতাড়ি এখান থেকে। একটা বারের জন্য আমার কথাটা শোন। বিরাজ সামনে পা পাড়াতেই একটা হুচুট খেয়ে দাঁড়িয়ে গেল। বললাম, আবার কি হলো? চল না তাড়াতাড়ি। একটু অপেক্ষা কর না ভাই, আমার জুতোর ফিতেটা বাঁধতে হবে। উফ, তুইও না? আচ্ছা বেশ, তাড়াতাড়ি কর। বিরাজ তার জুতোর ফিতা বাঁধতে থাকলো। তার দিক থেকে চোখ সরিয়ে যেই সামনে তাকিয়েছি, সঙ্গে সঙ্গে শুনতে পেলাম বিরাজের আর্তনাদ। কে কে ওখানে? সুমন, সুমন, আমাকে বাঁচা! চমকে তাকালাম সেদিকে। যেখানে এতক্ষণ বিরাজ দাঁড়িয়েছিল সেই জায়গাটা ফাঁকা। চারদিক থেকে গাঢ় অন্ধকার যেন আমাকে গিলে খেতে আসছে। তার মাঝেই ভেসে আসছিল বিরাজের আর্তনাদ। সুমন ভাই, বাঁচা! ভাই বিরাজ, কোথায় আছিস তুই? আমি দেখতে পাচ্ছি না তোকে। হঠাৎই একটা আত্মচিৎকার, তারপর নীরবতা। চারদিক থেকে শুধু ঝিঝির ডাক আর কুকুরের কান্নার শব্দ। পকেট থেকে ফোনটা বের করে আলো ফেলে এদিকে ওদিকে দেখতে থাকলাম। গাছের দিকে মোবাইলের আলোটা পড়তেই শিউরে উঠলাম। গাছের একটা ডালে বিরাজের দেহটা ঝুলছে। তার দেহ থেকে টপ টপ করে মাটিতে গড়িয়ে পড়ছে রক্ত। মাথাটা ঘুরে উঠল। চোখের সামনে সবকিছু ঝাপসা হয়ে আসতে লাগলো। জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে গেলাম। প্রায় 5 দিন হয়ে গেল। বিরাজের মৃত্যুর পর বিরাজের মা বাবা এসেছিল গ্রামে। ওর দেহটা নিয়ে যাওয়ার সময় খুব কষ্ট হচ্ছিল। বিরাজ আমার সব থেকে প্রিয় বন্ধু ছিল। তার এভাবে চলে যাওয়াটা মেনে নিতে পারছি না। মনে মনে নিজেকেই দোষারোপ করছি দিনরাত। তারপর আর ঘর থেকে বেরোয়নি, না তো কিছু মুখে তুলতে পেরেছি। মা বহুবার ডাকাডাকি করেছে, কিন্তু মুখে একটা দানাও তুলতে পারছি না। চোখের সামনে বিরাজের রক্তমাখা মুখটা বারবার ভেসে উঠছে। শুয়ে আছি, এমন সময় মা আবারও এলো। বলল, সুমন বাবা শোন। মা, তোমাকে কতবার করে বলেছি আমি খাবো না। বিরাজ মারা গেছে,
আর আমার মনের অবস্থাটা কি হয়ে আছে বুঝতে পারছো না তুমি? বারবার কেন বিরক্ত করছো? না রে বাবা, তোকে খেতে বলতে আসিনি এখন। গ্রামে খুব অঘটন ঘটছে বিরাজ মারা যাবার পর থেকে। তাই বলছিলাম তুই না হয় কলেজে হোস্টেলে ফেরত চলে যা। আমি আর তোর বাবাও ভাবছি মামা বাড়িতে কিছুদিন থেকে আসি। অঘটন মানে কি হয়েছে আবার? ও গাধার গাছ নেই রে, সাক্ষাৎ নরকের দূতে পরিণত হয়েছে। কাল হারানের বউটা গাছের পাশ দিয়ে কাপড় কেচে বাড়ি ফিরছিল। গাছের সীমানায় পা রাখতে কাঁপতে কাঁপতে পড়ে গিয়ে মুখে রক্ত উঠে মারা যায়। গাছের চারপাশে ছোট ছোট পশু পাখি গরু মরে পড়ে রয়েছে। যখন জমাদার পরিষ্কার করতে যায়, ভেঙে পড়ে একটা মোটা গাছের ডাল। তাতে চাপা পড়ে ওখানেই জমাদারের ভবলীলা সঙ্গ। আর আজ সকালে তোর ছোট কাকা। মা কথাটা শেষ করতে পারল না, ঢুকরে কেঁদে ওঠে। হঠাৎ শুনি উঠান থেকে বাবার কান্নার শব্দ আসছে। বাইরে বেরিয়ে দেখি উঠোনে রাখা রয়েছে ছোট কাকার দেহ। মনে হচ্ছে একদম রক্তশূন্য। বাবা দেয়ালে মাথা ঠুকছেন। এইসব দৃশ্য আর সহ্য করতে পারছি না। এই গাছ বহুদিন ধরে আমাদের অনেক কাছের মানুষকে এই পৃথিবী থেকে চিরকালের মতো সরিয়ে দিয়েছে। এবার এই গাছের প্রকোপ থেকে গ্রামকে কি করে রক্ষা করতে হয় সেটা ভাবার সময় এসেছে। সকাল সকাল মা, বাবা আর বাড়ির সবাইকে রওনা করে দিলাম মামা বাড়ির উদ্দেশ্যে। ওদেরকে অবশ্য বলেছি আজ আমি কলেজের হোস্টেলে ফিরে যাচ্ছি, কিন্তু এর শেষ না দেখা পর্যন্ত আমার শান্তি নেই। সবার আগে এটা জানতে হবে যে এই গাছটা আসলো কিভাবে। যতদূর জানি গ্রামের মোটামুটি সবাই এই গাছকে জন্ম থেকেই দেখে আসছে, কিন্তু একজন রয়েছে যিনি হয়তো আমায় এই বিষয়ে সাহায্য করতে পারবে। বিশু দাদু। এককালে ওনার বাবা এই গ্রামের জমিদার ছিলেন। তিনি মারা যাবার পরে এত বড় বাড়িতে বিশু দাদু একাই থাকেন। বাড়ির সবাই বেরিয়ে যেতেই তাই চলে এলাম বিশু দাদুর কাছে। ওনার বাড়ির উঠোনে দুটো চেয়ার পাতা রয়েছে। গিয়ে একটা চেয়ারে বসলাম। দাদু, ও দাদু, বাড়ি আছো নাকি? বেশ কয়েকবার ডাকাডাকির পর দাদু ঘর থেকে বেরিয়ে এলেন। আমার পাশে থাকা চেয়ারটিতে বসলেন। বললেন, এই সুমন দাদা বাবু, কি মনে করে এলে ভাই? তোমার কাছ থেকে কিছু জানার ছিল। আচ্ছা দাদু, তুমি তো এখানে জন্ম থেকেই রয়েছো, তাই না? সে আর বলতে, এ গ্রামে সবাইকে জন্মাতে দেখেছে এই বিশু খুড়ো। আসলে ওই গ্রামের বট গাছটার ব্যাপারে জানার ছিল। তোমার জন্মের সময় কি সেই গাছটা ছিল, নাকি তার আগে থেকেই? না ভাই, আমি জন্ম থেকে ওই বট গাছটাকে দেখে এসেছি। আমার বাপেরও তো ওই অভিশপ্ত বট গাছই টেনে নিয়ে গিয়েছিল। বলো কি? এই বিষয়ে তো জানতাম না কোনোদিনও। তবে আর বলছি কি ভাই, আমার দাদু যখন ছোট ছিলেন তখন ইংরেজদের রাজত্ব ছিল, বুঝলে তো। আর ওই বট গাছ যেখানে আছে তার পাশ দিয়ে বয়ে যেত একটা নদী। আজও সেই নদীর জায়গাটা ভালো আছে, আর গেলেই দেখতে পাবে। তখন দুর্ভিক্ষ চলছে, সেই সময় একটা তান্ত্রিকের মরদেহ ভেসে আসে নদীর পাড়ে। দাদুরা সবাই চমকে ওঠে। আশেপাশের গায়ে সেই তান্ত্রিকের বদনাম ছিল। সদ্যজাত বাচ্চাদের তুলে নিয়ে গিয়ে তারা বলে দিত মা কালীকে তুষ্ট করার জন্য। অনেকদিন ধরে ইংরেজরা তাদের পুলিশ দিয়ে চেষ্টা করছিল তান্ত্রিককে খুঁজে বের করার। এইভাবে তান্ত্রিকের শরীর হঠাৎ নদীর পাড়ে ভেসে আসাটা যেন মেঘ না চাইতেই জল ছিল তাদের কাছে। ওই নদীর পাড়ে ব্রিটিশেরা পুঁতে দেয় তান্ত্রিকের লাশটাকে। তার কিছুদিন পরেই নাকি ওই বট গাছটা সেখান থেকে ওঠে। আজকাল গ্রামে যা শুরু হয়েছে তুমি তো জানোই দাদু। সে আর বলতে, এ তো হওয়ারই ছিল দাদা ভাই। গাছ রক্তের স্বাদ পেয়েছে, ও আর সহজে থামবে না। কিন্তু আমি ওই গাছকে থামাতে চাই।
সব গ্রামবাসীর কাছ থেকেই নিজেদের প্রিয়জনকে কেড়ে নিয়েছে ওই গাছ। আর নয়, এবার আমি এর শেষ দেখতে চাই। তান্ত্রিকের গ্রাম ছিল ঝাউ গাছ, সেখানে গিয়ে একবার দেখতে পারো। যদি এখনো তার বংশের কেউ বেঁচে থাকে, হয়তো তোমায় সাহায্য করতে পারে। তোমাকে অনেক অনেক ধন্যবাদ দাদু। আচ্ছা, ঝাউগাছি কোথায় যেন? এখান থেকে 4 গ্রাম পেরিয়ে। সাবধানে যেও দাদু ভাই। তুমি কোনো চিন্তা করো না দাদু, আমি ঠিক পৌঁছে যাব। প্রায় 4 ঘন্টা লাগলো ঝাউগাছি পৌঁছতে। একে ওকে জিজ্ঞেস করে জানতে পারলাম সেই তান্ত্রিকের বংশের একজন এই বাড়িতেই থাকেন। দরজায় বেশ কিছুক্ষণ কড়া নাড়ার পরে একজন বড় দাড়িওয়ালা লোক এসে দরজা খুলে দিল। বয়সে মোটামুটি আমার বাবার মতনই হবেন। পরনের কাপড় দেখে বুঝতে পারলাম উনিও হয়তো পুজো আর্চা তন্ত্র সাধনা করেন। বললেন, যাই। আমি ভুবনডাঙ্গা থেকে এসেছি। আসলে আপনি হয়তো আমাদের উপকারটা করতে পারবেন। কিরকম উপকার? আপনি জানেন কিনা জানি না, আমাদের গ্রামে আপনার এক পূর্বপুরুষের মৃতদেহ ব্রিটিশদের আমলে ভেসে এসেছিল। ওনাকে গ্রামের মাটিতেই দাফন করা হয়েছিল, তাই তো? তারপর থেকে গ্রামে কিছু সমস্যা হচ্ছে। আপনি ঠিকই বলেছেন। আমাদের গ্রামের মাঝ বরাবর একটা বট গাছ আছে। সে বট গাছ বিভৎসভাবে মানুষের প্রাণ নিয়ে আসছে যুগ যুগ ধরে, কিন্তু কেউ জানতাম না যে ওই গাছটা কেন এইভাবে। আমার যে পূর্বপুরুষের কথা বলছেন, তন্ত্রবিদ্যায় খুবই শক্তিশালী ছিলেন। গ্রামের পর গ্রাম ছড়িয়ে পড়েছিল তার নাম। তিনি সাধনা করছিলেন অমরত্ব লাভ করার জন্য, আর সফলও হয়েছিলেন। তার মৃত্যু যদিও দুর্ভিক্ষে হয়েছিল, তার আত্মাটা ওই গাছের মধ্যে চলে গিয়েছে, আর সে আত্মা চায় আবারও আর একবার অমরত্ব লাভ করতে। সেজন্য এত বছর ধরেও ওই গাছকে কেউ কিছু করতে পারেনি। তাহলে এখন উপায়? গাছটিকে মন্ত্রপুত করতে হবে, আর অস্থিগুলো তুলে গাছগুলোর সাথে জ্বালিয়ে দিতে হবে। আমি আপনাকে সাহায্য করব। চলুন, আর দেরি করে লাভ নেই। যখন শেষমেশ গাছের কাছে গিয়ে পৌঁছলাম, তখন রাত্রি ঘন হয়ে নেমে এসেছে। গ্রামটা একদম খা খা করছে, মনে হচ্ছে যেন এখানে কেউই থাকে না। তান্ত্রিক যজ্ঞের আগুন জ্বালিয়ে আমার দিকে তাকালো, বলল, এই সুতোটা ধরুন। আমি যখনই বলবো তখনই গাছকে এই সুতোটা দিয়ে জড়িয়ে দেবেন, আর আমি বলতে থাকা মন্ত্র আমার সাথে সাথে উচ্চারণ করতে থাকুন। কোনোভাবেই যেন আপনার মনোযোগ ভঙ্গ না হয়। তান্ত্রিক যজ্ঞের আগুনে আহুতি দিয়ে বিড়বিড় করে মন্ত্র পাঠ করতে শুরু করলেন। তার সাথে সাথে আমিও মন্ত্র পাঠ করতে লাগলাম। হঠাৎই শুনি ফিসফিস করে আমার নাম ধরে কেউ ডাকছে। মুখ তুলে দেখি আমার দাদু দাঁড়িয়ে রয়েছেন। দেখে চমকে উঠলাম, চোখে জল চলে এলো। ছোটবেলার পর থেকে দাদুকে আর কোনোদিনও দেখিনি। দাদু ভাই, ও দাদু ভাই, আমি ফিরে এসেছি দাদু ভাই। চলো চলো, আমার সাথে চলো। দাদুর ডাকে আমার ভেতরে একটা পরিবর্তন এলো। ভুলে গেলাম গাছের কথা, ভুলে গেলাম কি করতে এসেছি এখানে। মন্ত্রমুগ্ধের মতো উঠতে যাব, তখনই তান্ত্রিক আমার হাত চেপে ধরলেন, বললেন, কি করছেন? এই গাছ আপনার মনোযোগ সরানোর চেষ্টা করছে, ভুলেও মনোসংযোগ সরাবেন না। আমার দাদু। বলতে বলতে লক্ষ্য করলাম দাদুর পাশে ছোট কাকাও এসে দাঁড়িয়েছেন। দুজনেই আমাকে হাতছানি দিয়ে ডাকছেন। হঠাৎই তাদের সামনে বিরাজ এসে হাজির হলো। ও বলল, শুনুন, খবরদার উঠবি না পুজোর থেকে। এ তোর দাদু ছোট কাকু নয়। এ গাছ মায়াবিদ্যার জালে তোকে ভুলিয়ে রাখতে চেষ্টা করছে।
তুই মন্ত্রপাঠ করে যা, আমার মৃত্যুর বদলা নে ভাই। বিরাজের কথায় আবার তান্ত্রিকের সাথে সাথে মন্ত্রপাঠ করতে শুরু করলাম। এক সময় তান্ত্রিক আমাকে বলল গাছের গায়ে সুতো বাঁধতে। আমার দাদু আর ছোট কাকু কঙ্কালের রূপ ধারণ করলো, চেপে ধরলো আমার হাত, চেষ্টা করছে আমায় মেরে ফেলতে। তান্ত্রিক বিড়বিড় করে তাদের দিকে এক মুঠো ধুলো ছুড়ে দিল। তারা মিলিয়ে গেল। তাড়াতাড়ি গাছের গায়ে সুতো বেঁধে দিলাম। তান্ত্রিক আমার হাতে ধরিয়ে দিল একটা শাবল, বলল, এই শাবলটা নিন, মাটি খুঁড়ে আমার পূর্বপুরুষের মৃতদেহটা বের করতে হবে। বের করার পর এই গাছ আর মৃতদেহ দুটো একসাথে জ্বালিয়ে দিন। মাটি খুঁড়ে বের করে আনলাম কিছু হাড্ডি। যখনই সে হাড্ডিগুলো গাছের পাশে রেখেছি, তান্ত্রিক হঠাৎই আর্তনাদ করে উঠলেন। তাকিয়ে দেখি ওনার চোখ ঠিকরে বেরিয়ে আসছে, যেন কোনো অদৃশ্য অশুভ শক্তি তাকে গলা চেপে মারতে চাইছে। এ অবস্থায় কোনো রকমে তিনি বললেন, যজ্ঞের আগুন নিয়ে কঙ্কালের এই গাছকে জ্বালিয়ে ফেলুন, আর দেরি করবেন না। যজ্ঞের আগুনে জ্বলা কাঠ তুলে নিয়ে আগুন লাগিয়ে দিলাম কঙ্কাল আর গাছের গায়ে। চোখের সামনে দাউ দাউ করে গাছটা জ্বলতে থাকলো, আর দেখলাম বিকট শব্দে আওয়াজ করে একটা কালো ছায়া মূর্তি গাছ থেকে বেরিয়ে আকাশের দিকে মিলিয়ে গেল। তান্ত্রিক জোরে জোরে শ্বাস নিতে থাকলো আর কাশতে থাকলো। বলল, আপনারা এখন নিশ্চিন্তে থাকতে পারেন, গাছ আপনাদের আর কোনো ক্ষতি করবে না।